হ্যালো বাচ্চা কাচ্চারা, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? দেখো, তোমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে মনে আছে যে আমি তোমাদের ওয়ান শট ক্লাস গ্রাফিক্স ট্যাবে যেটা নিছিলাম, সেখানে আমি সব পড়িয়েছিলাম। কিন্তু একটা জিনিস বলছিলাম যে তোমরা যদি সমস্যা ফেস করো তাহলে আমাকে বলবা তোমরা এই জিনিসটা বুঝতে পারো কিনা। তারপরে আমি ক্লিয়ার করে দেই। লিখবা যে ওই শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে একটা অংশ আছে খুব পরীক্ষায় আসে। তার মধ্যে আমি তোমাদের দেখিয়েছিলাম হচ্ছে যে শ্বাস প্রশ্বাস কার্যক্রম আর একটা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। আর একটা জিনিস আমি স্কিপ রাখছিলাম, সেটা হচ্ছে যে শ্বসন গ্যাস পরিবহন। তাহলে কি বলো ভাইয়া? শ্বসন গ্যাস পরিবহন টপিকটা খুবই ইম্পর্টেন্ট। শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে যদি কোশ্চিন আসে তাহলে তোমরা ধরে নিতে পারো এই শ্বসন গ্যাস পরিবহন কোশ্চিনটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। তোমরা দেখবা যে যদি 10টা কোশ্চিন আসছে এখান থেকে সৃজনশীল, তার মধ্যে 8টার মধ্যেই তুমি ঘমার্কে গিয়ে খুঁজে পাবা যে শ্বসন গ্যাস পরিবহন ব্যাখ্যা করো। বুঝতে পারছো? তো আমরা সেই জিনিসটাই আজকে সলভ করব। কিভাবে তোমরা পরীক্ষায় লিখবা আর কতটুকু সুন্দর করে গোছায় লিখলে তোমরা একটা ভালো মার্কস পাবা, আজকে আমরা সেটা নিয়ে পড়াশোনা করবো। ওকে, তাহলে চলো আমরা আজকে শুরু করে দিই। হ্যাঁ, তাহলে আমি ইরাজ করে নিই এটা। ওকে, তাহলে বলো দেখি ভাইয়া, আজকে আমাদের টপিকটা কি? টপিকটা হচ্ছে আজকে আমাদের, বলো, টপিকটা হচ্ছে আমাদের শ্বসন শ্বসন গ্যাস, কি বলো? শ্বসন শ্বসন গ্যাস পরিবহন, তাই না? শ্বসন গ্যাস পরিবহন। তোমরা জানো সবাই যে শ্বসন গ্যাস কি কি আছে। শ্বসন গ্যাস হচ্ছে দুইটা। তোমরা কি জানো? শ্বসন গ্যাস হচ্ছে দুইটা। কি কি ভাইয়া বলো তো দেখি তোমরা আমার সাথে। শ্বসন গ্যাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে কি বলো, কার্বন ডাই অক্সাইড। তাহলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিবহনটা তুমি যদি ভালো করে শিখতে পারো, তাহলে তুমি ধরে নিতে পারো যে শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে এবং ঘ মার্কে যদি এই অধ্যায়টার প্রশ্ন পেয়ে যাও তোমরা আর কি, এইটা শ্বসন গ্যাস পরিবহন, তাহলে তোমরা 4 মার্ক আজকের ক্লাসটা দেখলে কনফার্ম করতে পারবা। বুঝতে পারছো? তাহলে বলো কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের পরিবহন। তাহলে এই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের পরিবহনটা যদি বুঝতে চাই, তাহলে আমরা আগে একটু জিনিস দেখে নিই। দেখো, তোমাদের ব্লাড আমি পড়িয়েছিলাম, তাই না? ব্লাডের ক্ষেত্রে একটু দেখো তো, মনে করার চেষ্টা করো তো, দেখো তো পারো কিনা। যে ব্লাডের ক্ষেত্রে আমি তোমাদের দেখাইছিলাম, ধরো এইটা যদি আমাদের হৃৎপিণ্ড হয়, এটা আমাদের যদি হৃৎপিণ্ড হয়, এটা যদি আমাদের হৃৎপিণ্ড হয়, দেখো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, তাই না? এই 4টা প্রকোষ্ঠের মধ্যে আমি বলছিলাম যে হৃৎপিণ্ড থেকে যাই বের হয় তাই হচ্ছে কি বলো, ধমনী। হৃৎপিণ্ড থেকে যাই বের হয় তাই ধমনী। এখানে এসে কি হবে, অসংখ্য কৈশিক জালিকা আমাদের বিভক্ত হয়ে যাবে, বলো। অসংখ্য কৈশিক জালিকায় বিভক্ত হয়ে যাবে এবং এগুলো হচ্ছে আমাদের সেই দেহকোষ। এবং এই দেহকোষ থেকে আবার কৈশিক জালিকাগুলো মিলে মিলে কি তৈরি করবে বলো দেখি আমাদের? কৈশিক জালিকাগুলো মিলে তৈরি করবে আমাদের, বলো, শিরা। এবং এই শিরাটা আমাদের কই যাবে? হৃৎপিণ্ডে প্রবেশ করবে। এইটা একটা আমরা জিনিস জানি, তাই না? তাহলে বলো, এই যে এই চেম্বারটা, তোমরা সবাই হার্টে এই জিনিসগুলো খুব ভালো করেই জানো। তারপরে আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা জানো এই যে এই চেম্বারটা দিয়ে আমাদের কি আসে ভাইয়া? অক্সিজেন আসে। এবং এখানে আমরা পাবো অক্সিজেন। তার মানে এই যে আমাদের আসতেছে, তাহলে দেহকোষে কি আসবে বলো তো দেখি? অক্সিজেন আসবে। তোমরা সবাই জানো যে আমাদের যে দেহের কোষগুলো আছে এগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের অক্সিজেনের খুব বেশি দরকার। এই অক্সিজেনটা আমাদের আসলো, এই যে আসলো দেহকোষে আসলো। এবং এই দেহকোষ থেকে কি আসে বলো? এই দেহকোষ থেকে আসে ভাইয়া, দেহকোষ থেকে আসে কার্বন ডাই অক্সাইড। এখান থেকে আসবে আমাদের কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা আস্তে আস্তে কই যাবে বলো? এই কার্বন ডাই অক্সাইডটা আমাদের কিন্তু প্রবেশ করবে এই যে, এই যে আমাদের বলো হৃৎপিণ্ডে প্রবেশ করলো। তাহলে আমরা পাইলাম যে ভাইয়া এখান থেকে অক্সিজেনটা আসছে এবং অক্সিজেনটা তার পরবর্তীতে দেহকোষে কাজকর্ম সম্পাদন করছে। এবং দেহকোষে যে কার্বন ডাই অক্সাইড গুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের শিরার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফেরত দিয়েছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা তো আমাদের দরকার নেই, এটাকে আমাদের কি করতে হবে বলো তো দেখি? এটাকে আমাদের বের করে দিতে হবে। তো আমরা বের করতে যাব এখন। কেমনে বের করব? দেখো, তোমরা সবাই জানো কেমনে বের করতে হয়। একটু দেখাই দিই তারপরে আমি। ধরো আমি এই যে এইখান থেকে আমাদের কি বের হবে বলো? এখান থেকে আমাদের একটা জিনিস বের হবে। তোমরা কমেন্ট করো দেখি যে এইটা কি, এইটার নাম কি হবে। এবং একটা জিনিস দেখো, এই অংশে আমাদের আছে, এই অংশে আমাদের আছে, এই অংশে আমাদের আছে ফুসফুস। এই অংশে কি আছে বলো? এটা হচ্ছে আমাদের ফুসফুস। এটা হচ্ছে আমাদের ফুসফুস। তাহলে এখান থেকে আমাদের কি বের হবে? দেখো তো, তোমরা তোমরা একটু মনে করার চেষ্টা করো। আমি তোমাদের যখন রক্তবাহিকা পড়িয়েছিলাম, রক্তবাহিকার মধ্যে কি বলেছিলাম বলো তো ভাইয়া? রক্তবাহিকার মধ্যে বলেছিলাম যে সব সময় ধমনী কি করে? ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তার মানে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে ধমনী। অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে কি বলো? ধমনী। আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে কে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে শিরা। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে শিরা। তাহলে আমরা পাইলাম বলো যে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে ধমনী এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে শিরা। বুঝতে পারছো? কিন্তু একটা ব্যতিক্রম আমি বলেছিলাম
যে যখনই ফুসফুসীয় অথবা পালমোনারি কথাটা যুক্ত থাকবে, যখনই ফুসফুসীয় অথবা পালমোনারি কথাটা যুক্ত থাকবে, তখনই কিন্তু এইটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে বলো? এই ধমনী পরিবহন করবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং শিরা পরিবহন করবে অক্সিজেন যুক্ত রক্ত। কখন? যখন এই ধমনীটার নাম হবে পালমোনারি ধমনী। কখন? যখন এই শিরাটার নাম হবে পালমোনারি শিরা, তখন পরিবহন করবে অক্সিজেন। আই হোপ তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে বলো, এই যে এখানে আমাদের কি আছে বলো? এখানে আমাদের আছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এইটার নাম কি হবে বলো দেখি ভাইয়া? এইটার নাম হচ্ছে পালমোনারি। পালমোনারি, দেখো ওই যে উপরে আসো, পালমোনারি ধমনী। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে বলো পালমোনারি। পাল ওকে সরি, এটার নাম হচ্ছে বলো পালমোনারি ধমনী। পালমোনারি, পালমোনারি ধমনী। ক্লিয়ার? পালমোনারি ধমনী কি করে বলো দেখি ভাইয়া? পালমোনারি ধমনী তোমরা জানো সবাই, পালমোনারি ধমনী সব সময় কি করবে? CO2 যুক্ত রক্ত পরিবহন করবে, মানে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে। বুঝতে পারছো? তাহলে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আমাদের এখন কোথায় আসবে বলো? এই যে এই রোডে আসবে, এই রুটে আসবে। আসার পর এই যে এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তোমরা জানো যে আমরা যে প্রশ্বাস গ্রহণ করি এবং নিঃশ্বাস ত্যাগ করি, তাহলে এই যে নিঃশ্বাস তুমি যখন ত্যাগ করবা, তখন এই যে তোমার এখান থেকে দেহের বাইরে চলে গেল। বুঝতে পারছো? এখন আসো আবার আরেকটা ফরম্যাট কি ভাইয়া? আরেকটা ফরম্যাটে দেখো, আরেকটা ফরম্যাটে দেখো, এই যে এই দিক দিয়ে তুমি প্রশ্বাস গ্রহণ করছো, ধরো এটা ফুসফুসে তো দুইটা অংশেই যাবে, আমি জাস্ট বোঝাচ্ছি আর কি, হ্যাঁ? তাহলে এই যে তুমি প্রশ্বাস গ্রহণ করছো, এখানে কেমন আছে? এখানে অক্সিজেন যুক্ত রক্ত আসে। এই অক্সিজেনটাই তোমার দেহের জন্য দরকার, তাই না? তাহলে আমাদের অক্সিজেনটাকে হৃৎপিণ্ডে প্রবেশ করাইতে হবে। তাহলে চলো আমরা সেই অক্সিজেনটাকে হৃৎপিণ্ডে প্রবেশ করাবো এখন। দেখো, এই যে এই ফুসফুস থেকে আমাদের কই আসবে বলো? এখানে আমাদের আর একটা নালী আসলো। এখন বলো দেখি ভাইয়া, যে আমরা এখানে আমরা কি বলবো? এটার নাম কি বলবো? এটার নাম কি বলবো? ওই যে কথা হচ্ছে ভাইয়া, এটা আসতেছে কি? অক্সিজেন। ঢুকতেছে কোথায়? হৃৎপিণ্ডে। হওয়ার কথা এর নাম কি? ধমনী। কিন্তু এর নাম হবে কি? শিরা। কেন? কারণ আমরা একটু আগে দেখছি, যদি ফুসফুসের সাথে রিলেটেড থাকে তাহলে তার নাম হয় পালমোনারি। পালমোনারি, পালমোনারি। আর যখনই পালমোনারি কথা যুক্ত থাকবে, তখনই এই যে এইটার মতো সুন্দর করে চেঞ্জ হয়ে যাবে। এটার মতো সুন্দর চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পালমোনারি এর নাম হচ্ছে কি বলো? শিরা। পালমোনারি শিরা কি পরিবহন করে ভাইয়া? পালমোনারি শিরা পরিবহন করে O2 যুক্ত রক্ত। তাহলে এই যে O2 যুক্ত রক্ত আমাদের কোথায় আসছে? হৃৎপিণ্ডে। দেখো এখানে কিন্তু একসাথে আমি দুইটা জিনিস আলোচনা করলাম। একটা হচ্ছে নিচেরটা, নিচেরটা হচ্ছে সিস্টেমিক সংবহন, আর উপরেরটা হচ্ছে আমাদের পালমোনারি বা ফুসফুসীয় সংবহন। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি তো পড়াবেন শ্বসন ও শ্বাসক্রিয়া, তাহলে আপনি ব্লাডে কেন গেলেন, তাই না? দেখো এই ফরম্যাটটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমাদের এইটা, এই শ্বসন গ্যাস পরিবহনটা তোমাদের কাছে ওয়ান টুর ব্যাপার। আর যদি তোমরা এই ফরম্যাটটা না বুঝো, তাহলে তোমরা এখানে বুঝতে পারবে না। বুঝছো? তাহলে এই ফরম্যাটটা যদি মাথায় ঢুকায় নাও, আর যারা লিখতেছো বা নোট করবা তারা তো নোট করে নিছো, আর যারা নোট করবা পরে তারা একটা স্ক্রিনশট তুলে নাও। আমি একটু সরে আসছি, আমি একটু সরে আসছি, তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও, ওকে? তাহলে গেল। এখন আসো, যে পরবর্তীতে আমরা আসি, যে এইখান থেকে এখন আমরা কোথায় যাব? চলো আমাদের মেইন টপিক যেটা, সেই টপিকে আমরা ব্যাক করি। তাহলে আমি একটু ক্লিন করে নেই, আমি অল ক্লিন দিয়ে নিলাম, ওকে? তাহলে দেখো, আমাদের এখন তাহলে মেইন টপিক কি ভাইয়া? শ্বসন গ্যাস পরিবহন। শ্বসন গ্যাস পরিবহনের ক্ষেত্রে দেখো তো প্রথমেই একটা জিনিস দেখো। তাহলে শ্বসন গ্যাস পরিবহনের ক্ষেত্রে আমরা অক্সিজেন দিয়ে শুরু করি। তাহলে অক্সিজেন পরিবহন, কি বললাম ভাইয়া? অক্সিজেন পরিবহন। এখন আসো, এই অক্সিজেন পরিবহনটা আমরা কেমনে দেখবো? দেখো, বেসিক্যালি অক্সিজেন পরিবহন যে আছে, অক্সিজেন পরিবহন হয় দুই ভাবে। কয় ভাবে ভাইয়া? তাহলে অক্সিজেন পরিবহন হয় দুই ভাবে, আমরা আগে সেই ভাগ দুইটা জানতে হবে। দেখো, একটা হচ্ছে আমাদের ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ রূপে, দ্রবণ রূপে। আর একটা হচ্ছে আমাদের রাসায়নিক যৌগ রূপে, রাসায়নিক যৌগ রূপে, রাসায়নিক, রাসায়নিক যৌগ রূপে। তাহলে আমি কি কি বললাম আমার সাথে বলো? যে অক্সিজেন পরিবহন হয়, অক্সিজেন পরিবহন হয় দুই ভাবে। একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে আমাদের ভৌত দ্রবণ রূপে, আর একটা হচ্ছে আমাদের রাসায়নিক যৌগ রূপে, ওকে? তাহলে আমরা দুইটা পাইলাম। তাহলে আমরা এক একটা করে আলোচনা করব, ওকে? এক একটা করে যদি আমরা আলোচনা করি, একটু আসো। এক একটা করে আলোচনা করলে আমরা কি দেখবো এখানে? ওকে ফাইন। হ্যাঁ, তাহলে এখন আসো, যে এই যে আমরা আসলাম যে ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ রূপে যদি আমরা শুরু করি, দেখো তো এখানে আমরা তাহলে এক নাম্বারটা ভৌত দ্রবণ রূপে শুরু করব। ভৌত দ্রবণ রূপে অ্যাকচুয়ালি অক্সিজেন পরিবহন হয় ভাইয়া 2%। কত পার্সেন্ট? 2%। এবং রাসায়নিক যৌগ রূপে অক্সিজেন পরিবহন হয় 98%। কত পার্সেন্ট? 98%। খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে বলো,
যে ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট অক্সিজেন পরিবহন হবে? 2%। এবং রাসায়নিক যৌগ রূপে কত পার্সেন্ট অক্সিজেন পরিবহন হবে বলো? 98%। চলো এখন আমরা আগের একটু একটু অ্যাডভান্স পড়াশোনায় চলে আসি। দেখো অ্যাডভান্স পড়াশোনাটা যদি করি তাহলে দেখো এইটা হচ্ছে ধরো একটা অ্যালভিওলাস, এটা হচ্ছে একটা অ্যালভিওলাস, ক্লিয়ার? এটা হচ্ছে একটা অ্যালভিওলাস। এখন আসো, তোমরা জানো অ্যালভিওলাস যে আছে, অ্যালভিওলাসের চারপাশে মানে অ্যালভিওলাসকে সম্পূর্ণ আবৃত করে কৈশিক জালিকা ছড়াই ছিটায় থাকে। সেই কৈশিক জালিকাটা আমি এখন এখানে আঁকাবো। ধরো এইটা হচ্ছে সেই কৈশিক জালিকা, এইটা হচ্ছে সেই কৈশিক জালিকা, ওকে? এটা হচ্ছে সেই কৈশিক জালিকা। দেখো তাহলে আমি একটা অ্যালভিওলাস আঁকাইছি এবং একটা কৈশিক জালিকা আঁকাইছি। যে কথাগুলো না এখন বলবো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনো। হয়তো বা 30 মিনিট মতো লাগবে, কিন্তু তোমার একদম বেসিক এখান থেকে একদম 100% বেসিক নিয়ে তুমি এই ক্লাসটা থেকে বের হইতে পারবা এবং ভবিষ্যতে তুমি এইটা মানুষকেও অনেক সুন্দরভাবে বোঝাইতে পারবা। বুঝতে পারছো? তাহলে বলো, এটার নাম হচ্ছে অ্যালভিওলাস, এটার নাম হচ্ছে অ্যালভিওলাস। এবং আমি যেটা বললাম সেটা কি বললাম ভাইয়া? এই বাহিরের দিকে যেটা আমাদের ধমনী, বাহিরের দিকে যে নালীটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের কৈশিক নালী বা কৈশিক জালিকা। এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি যখন একটু আগে দেখো এটা ছিল আমাদের ফুসফুস, এটা ছিল আমাদের ফুসফুস। এই ফুসফুসে তুমি যখন শ্বাস নিছো, তুমি জানো ফুসফুসের ক্ষুদ্রতম গাঠনিক একককে বলা হচ্ছে অ্যালভিওলাস। এই অ্যালভিওলাস, তার মানে তুমি এই দিক দিয়ে যখন অক্সিজেন নিছো, অ্যাকচুয়ালি তোমার অক্সিজেনটা কোথায় আসছে? অ্যালভিওলাসে আসছে। কোথায় আসছে ভাইয়া? অ্যালভিওলাসে আসছে। তাহলে এখন তোমার এই অ্যালভিওলাস দিয়ে, এই যে অ্যালভিওলাসের ভিতরে অক্সিজেন দিয়ে একদম পরিপূর্ণ হয়ে আছে, একদম পরিপূর্ণ হয়ে আছে ধরে নিলাম। তাহলে ঠিক আছে। এখন আসো, এই যে অ্যালভিওলাস যে তুমি দেখলা, তার মানে এখানে অক্সিজেন এই অ্যালভিওলাসের ভিতরে একটা চাপ দিচ্ছে, সেই চাপটা আমাদের মনে রাখতে হবে। তাহলে অ্যালভিওলাস কত চাপ দিচ্ছে ভাইয়া? অ্যালভিওলাসে অক্সিজেন কত চাপ দিচ্ছে? 104 মিলিমিটার পারদ চাপ। কত ভাইয়া? 104 মিলিমিটার পারদ চাপ। এটাকে আমরা এইচজি বা মার্কারি বলতে পারি। 104 মিলিমিটার মার্কারি চাপ, ওকে? এইচজি। তাহলে এই যে 104 আমরা কই পাচ্ছি ভাইয়া? অ্যালভিওলাসের ভিতরে চাপ। তাহলে এটা কি বলো? এটা হচ্ছে অ্যালভিওলাসের ভিতরে চাপ। অ্যালভিওলাসের অ্যালভিওলাসের ভিতরে চাপ, ওকে? তাহলে আমি বললাম যে অ্যালভিওলাসের ভিতরে চাপ কত ভাইয়া? অ্যালভিওলাসের ভিতরে চাপ 104 মিলিমিটার পারদ চাপ, ওকে? বা মার্কারি। এখন আসো, এই যে আমাদের কৈশিক নালী যে আছে বা কৈশিক জালিকা যে আছে, নালিকা বা জালিকা যেটা আছে, এই কৈশিক জালিকার ভিতরে আমাদের অক্সিজেনের একটা চাপ আছে। কারণ তোমরা জানো সবাই যে এই যে কৈশিক জালিকা যে আছে, কৈশিক জালিকা রক্ত পরিবহন করবে কিনা? তো রক্তের মধ্যে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুইটাই আছে। তার মধ্যে আমরা যেহেতু পড়তেছি এখন অক্সিজেন পরিবহন, তাহলে এখানে আমরা অক্সিজেনের একটা চাপ পাবো। ফলে অক্সিজেনের একটা চাপ পাবো, অক্সিজেনের চাপ পাবো, এখানেও আমাদের কিছু পরিমাণ অক্সিজেন পাবো আমরা। এই অক্সিজেনের চাপ এখানে কত ভাইয়া? এখানে অক্সিজেনের চাপটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখানে অক্সিজেনের চাপ হচ্ছে 44। এখানে অক্সিজেনের চাপ হচ্ছে কত ভাইয়া? 44 মিলিমিটার পারদ চাপ। কত ভাইয়া? 44 মিলিমিটার পারদ চাপ, ঠিক আছে? 44 মিলিমিটার পারদ চাপ, 44 or 45 এটা হইতে পারে। 1 মিনিট আমি একটু চেক দেই, হ্যাঁ। ওকে, সরি, ওইটা হচ্ছে যে 40, হ্যাঁ। ওইটা কত কত বলো দেখি ভাই? 40। 44 আমাদের কার্বন ডাই অক্সাইডের চাপ, হ্যাঁ। আমরা একটু ক্লিন করে নেই, ওকে। তাহলে দেখো, এই যে এখানে আমাদের চাপটা কত ভাইয়া বলো দেখি? এখানে চাপ হচ্ছে আমাদের, এখানে হচ্ছে চাপ আমাদের কত বলো? এখানে চাপ হচ্ছে আমাদের বলো, এখানে চাপ হচ্ছে আমাদের 40 মিলিমিটার পারদ চাপ, ওকে। তাহলে বলো, এই যে অ্যালভিওলাসের ভিতরে চাপ কত পাইয়া? অ্যালভিওলাসের ভিতরে চাপ 104। এবং এবং অ্যালভিওলাসের বাহিরে, বাহিরে বলতে কোথায় ভাইয়া? অ্যালভিওলাসের বাহিরে যে আমাদের কৈশিক জালিকা আছে, সেই কৈশিক জালিকার ভিতরে চাপ কত? 40 মিলিমিটার পারদ চাপ, তাই না? তাহলে দেখো তো চাপটা কোথায় বেশি? অ্যালভিওলাসের ভিতরে। চাপটা কোথায় কম? কৈশিক জালিকা বা কৈশিক নালিকায়। তাহলে এখন দেখো, তোমরা সবাই জানো ব্যাপন কাকে বলে বলো দেখি? ব্যাপন হচ্ছে যে উচ্চ চাপ বা উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়ায় পড়া। তাহলে দেখো তো এখানে উচ্চ চাপ কোনটা? 104। নিম্নচাপ কোনটা? 40। তাহলে এদের মধ্যে আমাদের কি হবে ভাইয়া? এদের মধ্যে আমাদের ব্যাপনটা হবে, ওকে। তাহলে এদের মধ্যে আমাদের ব্যাপনটা হবে, এই যে ব্যাপনটা, এই যে ব্যাপনটা হলো, এই যে ব্যাপনটা হলো। ব্যাপনটা হওয়ার হওয়ার কারণে এখানে কি আসবে? অক্সিজেন গুলো এখানে যুক্ত হয়ে গেল। এই যে অক্সিজেন এখানে যুক্ত হয়ে গেল, অক্সিজেন যুক্ত হয়ে গেল। কতক্ষণ পর্যন্ত এই ব্যাপন প্রক্রিয়াটা চলবে? এইটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখো, তাহলে এই যে এখানে লিখে দিচ্ছি, এই 40 হচ্ছে কার বলো? এই 40 হচ্ছে কৈশিক জালিকার। কার ভাইয়া? কৈশিক জালিকা। কৈশিক জালিকা বা কৈশিক নালিকা ভেতরে
অক্সিজেনের চাপ, অক্সিজেন এর চাপ। বুঝতে পারছো? তাহলে এটা পাইলাম। এখন দেখো তো এই যে এইটা কতক্ষণ চলবে ভাইয়া, মনে রাখতে হবে খুব ভালো করে যে এইটা চলবে ভাইয়া, এইটা চলবে ভাইয়া 100 mm এইচজি। ব্যাপনটা কতক্ষণ চলবে? ব্যাপনটা চলবে, ব্যাপনটা চলবে 100, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপনটা এই ভিতরের এবং বাহিরের এই দুটা মিলেই 100 mmHg তে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্যাপনটা সংঘটিত হবে। বুঝতে পারছো? তাহলে দেখো তো এই যে এইখানে, এই যে এইখানে আমাদের অক্সিজেনটা পরিবহন হয়ে গেছে, এই যে তোমার কৈশিক তালিকাতে আসছে, মানে এই দিক থেকে রক্ত আসতেছে এবং এই দিক থেকে বের হয়ে যাবে। তার মানে আলটিমেট আমাদের কি অক্সিজেনটা পরিবহন হয়ে গেল, অক্সিজেনটা পরিবহন হয়ে গেল। এখন কথা হচ্ছে ভাইয়া, অনেক কিছুই তো আপনি এখানে বললেন, অনেক কিছু তো আপনি এখানে বললেন, এখানে আমরা মনে রাখবো কি? এখন এখানে আসো আবার, দেখো ভৌত দ্রবণ রূপে আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। কি কি বললাম? ভৌত দ্রবণ রূপে, রাসায়নিক যৌগ রূপে। দেখো তো ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট বলছিলাম? 2%। তার মানে কিছু আছে তোমাদের মতো হুজগে বাঙালি, বুঝছো? ধরো এতদিন ধরে কোথায় কোথায় ঘুরে বেড়াইছো, তার কোনো ঠিক ঠিকানা নেই, এখন তোমাদের পেটের ব্যথা হয়ে গেছে, এই অবস্থা না? মজা করলাম, মাইন্ড করিও না তোমরা, হ্যাঁ? তার মানে দেখবা কিছু কিছু মানুষ আছে, দেখবা যে ধরো বলতেছে যে ওই ওখানে মারামারি লাগছে রে, ও ছিঁড়ে দৌড়। কি হয়েছে দেখার সময় নেই, আগে দৌড়, তাই না? তো ওদেরকে আমরা বলি হুজগে বাঙালি, তাই না? এই হুজগে বাঙালি ব্যাপারটা, এখন দেখো এই যে এই পাশ থেকে রক্ত আসে এই দিক দিয়ে সুন্দর করে চলে যাচ্ছে, কিছু অক্সিজেন, কিছু অক্সিজেন এরকম হুজগে বাঙালির মতো, মানে কি ওরা হচ্ছে কোনো বিক্রিয়া টিক্রিয়া ভাবার দরকার নাই, ওই রক্ত স্রোত পাইছে, ওই রক্তের স্রোতে গা ভাসায় দিয়ে চলে গেছে। সেটাকে আমরা বলি ভৌত দ্রবণ। তোমরা সবাই জানো ভৌত মানে কি, এদের মধ্যে কোনো ফিজিক্যাল পরিবর্তন হবে না, এরা যেমন আছে তেমনই থাকবে। আর রাসায়নিক মানে কি? রাসায়নিক মানে হচ্ছে দুইটা জিনিস নতুন আর একটা জিনিস তৈরি করবে, সেটাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। তাহলে এই ভৌত দ্রবণ রূপে আমাদের কত পার্সেন্ট যাচ্ছে বলো ভাইয়া? 2% যাচ্ছে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার করে বুঝে ফেলছি একদম। এখন আসো যে রাসায়নিক যৌগ রূপে আমাদের কত পার্সেন্ট যাবে, আমি এখানে ক্লিয়ার করে দিই। দেখো রাসায়নিক যৌগ রূপে অ্যাকচুয়ালি কি, রাসায়নিক যৌগ বলতে অক্সি হিমোগ্লোবিন রূপে যাবে। কি যাবে ভাইয়া? অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে? তাহলে অক্সি হিমোগ্লোবিন রূপে আমাদের কি যাচ্ছে? অক্সিজেনটা যাচ্ছে। তোমাদেরকে যদি একটু হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা দেখাই, তাহলে একটু উপরটা ক্লিন করে নিই। দেখো হিমোগ্লোবিনের যদি শুধুমাত্র স্ট্রাকচারটা দেখাই, কিরকম দেখো, এইটা একটা হিমোগ্লোবিনের, একটা হিমোগ্লোবিনের অণু, হ্যাঁ? এরকম দেখতে। তোমরা ওই যে অনেকটা ওই মিথেনের sp3 দেখছো না, sp3 ওইরকম দেখতে। অ্যাকচুয়ালি এইখানের মধ্যে এই যে হিমোগ্লোবিন যেটা আছে, এই হিমোগ্লোবিনের প্রতিটি প্রতিটি বাহু একটা করে হচ্ছে অক্সিজেন বহন করে নিয়ে যাবে, একটা করে বাহু অক্সিজেন বহন করে নিয়ে যাবে, অক্সিজেন বহন করে নিয়ে যাবে। এটাই হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এটাই কি ভাইয়া? এটাই হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এটাই হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, মনে থাকবে। তাহলে এই অক্সি হিমোগ্লোবিন রূপে কত যাবে ভাইয়া? অক্সি হিমোগ্লোবিন রূপে যাবে 98 ভাগ আমাদের অক্সিজেন। তাহলে আমাদের অক্সিজেন পরিবহন এখানেই ইতি, অক্সিজেন পরিবহন এভাবেই হয়, তাই না? তাহলে একটা বিক্রিয়া আছে বই থেকে, খুবই ছোট্ট একটা বিক্রিয়া আছে, ওই বিক্রিয়াটা তোমরা এমনি পাবা, ওই যে এইচ বি এর সাথে, কোনটা? এইচ বি এর সাথে, Hb2 এর সাথে কার বিক্রিয়া? O2 এর বিক্রিয়া। এই বিক্রিয়া দিয়ে তুমি পাবা Hb4O2 যেটা আছে, Hb4 যেটা আছে, Hb2O4 যেটা আর কি বলো তোমরা, বা সামথিং একটা কিছু আছে, আমার মনে পড়তেছে না এই মুহূর্তে, তোমরা ওটা দেখলে পাবা বই থেকে, পিছিয়ে একটা আছে, ওই বিক্রিয়াটা তোমরা উল্লেখ করে দিবা। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের, বলো দেখি, এই গেল আমাদের যে অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহনটা আমরা মোটামুটি শিখে ফেলছি। আই হোপ তোমাদের এখানে কোনো সমস্যা না থাকার কথা। তাহলে একটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাও, যারা যারা বুঝতেছো না বা যারা যারা পরে নোট করবা, এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। চলো এখন তাহলে আমরা নতুন আরেকটা যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড পরিবহন, সেটাও শিখে ফেলি। তাহলে আমরা ক্লিন করে নিছি। এখন আসো আমাদের আরেকটা জিনিস এখন শিখবো, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন। কি ভাইয়া? কার্বন ডাই অক্সাইড পরিবহন, পরিবহন। তাহলে কার্বন ডাই অক্সাইড পরিবহনে আসো, আমি একটু কয়েকটা শেপ দিয়ে নেই আগে। তাহলে ওকে, তাহলে দেখো আমি আমি একটু আলাদা করে নিছি, আমি লিখবো তো, হ্যাঁ। দেখো অক্সিজেন, এই কার্বন ডাই অক্সাইড পরিবহনের ক্ষেত্রে আসো, দেখো কার্বন ডাই অক্সাইড পরিবহনের ক্ষেত্রে তুমি একই কথা, কার্বন ডাই অক্সাইডেরও পরিবহন হবে, এবং সেখানে পরিবহন হবে মোট 3 ভাবে। কয় ভাবে ভাইয়া? 3 ভাবে। কি কি বলো তো দেখি, তোমরা যদি পড়ে থাকো তাহলে বলো দেখি। এক নাম্বার হচ্ছে এইটাতে ওই যে কিছু হুজগে পাবলিকে থাকবে, তার মানে কি ভৌত দ্রবণ রূপে কিছু পাবো আমরা, ভৌত দ্রবণ।
তাহলে পাইলাম আমরা বলো কি ভৌত দ্রবণ রূপে। দুই আমরা কি পাবো কার্বামিনো যৌগ রূপে। কার্বা কার্বামিনো যৌগ রূপে। কার্বামিনো কি বলো যৌগ রূপে। কার্বামিনো যৌগ রূপে। আর একটা আমরা সব থেকে বেশি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের কি বলো, সেটা হচ্ছে আমাদের বাইকার্বনেট। বাইকার্বনেট। তাহলে বাইকার্বনেট যৌগ রূপে আমরা আরেকটা পাবো, সেটা কি বলো বাইকার্বনেট যৌগ রূপে। ঠিক আছে, তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড কয়ভাবে পাবো ভাইয়া? কার্বন ডাই অক্সাইডের পরিবহনটা আমরা তিন ভাবে পাবো, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, একটা কার্বামিনো যৌগ রূপে এবং একটা বাইকার্বনেট যৌগ রূপে। আমি আগে কিছু কনফিউশন ক্লিয়ার করে দিই, এই কনফিউশন গুলো একটু ক্লিয়ার করে নাও। দেখো গাজী আজমল স্যার এবং আলিম স্যার, আব্দুল আলিম স্যার, দুইজনের বইয়ে দুই ধরনের তথ্য আছে, এই তথ্যটা একটু মাথায় রাখতে হবে। দেখো গাজী আজমল স্যার যে তথ্যগুলো দিচ্ছে আমি প্রথমে সেটা লিখবো, আর পরবর্তীতে ওইটা আমি মিশাই দিয়ে পরবর্তীতে আলিম স্যারের তথ্যটা লিখবো, ঠিক আছে? বা অন্য কালার দিয়ে আলিম স্যারের তথ্যটা লিখবো। প্রথমে দেখো ভৌত দ্রবণ রূপে গাজী আজমল স্যার বলছে এখানে হয় 5%, কত পার্সেন্ট? 5%। এবং আব্দুল আলিম স্যার, আব্দুল আলিম স্যারও বলছে এখানে হচ্ছে আমাদের 5%, এখানে হচ্ছে আমাদের 5%। ওকে, তাহলে দুইজনের কথাই ঠিক, তার মানে ভৌত দ্রবণ রূপে আমাদের মোট কত পার্সেন্ট রক্ত যাচ্ছে ভাইয়া? 5%। 5% কার্বন ডাই অক্সাইড পরিবহন হচ্ছে। এখন আসো তার পরবর্তীতে কার্বামিনো যৌগ রূপে। কার্বামিনো যৌগ রূপে দেখো প্রথমে কাজী আজমল স্যার উনি বলছে যে কার্বামিনো যৌগ রূপে যায় 27%, কত পার্সেন্ট ভাইয়া? 27%, 27%, ঠিক আছে। এবং আব্দুল আলিম স্যার, আব্দুল আলিম স্যার বলছে যে না, এইটাতে যায় হচ্ছে 10%, কত পার্সেন্ট? 10%। এবং সবার শেষে দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বাইকার্বনেট যৌগরূপে আব্দুল গাজী আজমল স্যার বলছে 65%, 65%। এবং এবং আব্দুল আলিম স্যার, আব্দুল আলিম স্যার কি বলছে ভাইয়া? আব্দুল আলিম স্যার বলছে যে না, এইটাতে যায় 80%, কত পার্সেন্ট? 80%। এখন হিসাব মিলাও, তোমরা দেখো এখন হিসাব মিলাও। আমি যদি হিসাব করি 100% এর মধ্যে, দেখো তো 5 আর হচ্ছে 65, 70 আর 27 কত হয় ভাইয়া? 70 আর 27 আমাদের বলো তো দেখি কত হয়? 97। তাহলে 3% গেল কই? এটা তোমাদের মনে কোশ্চেন আসতে পারে। আবার তুমি যখন আলিম স্যার দেখবা তখন দেখবে যে 5 15 85 আর 5 আর 15, সরি এটা হচ্ছে 85 ছিল, হ্যাঁ এটা হচ্ছে 85 ছিল, এটা হচ্ছে, এটা হচ্ছে 85 ছিল, আমি লিখতে ভুল লিখছি, এটা হচ্ছে 85 ছিল। এবং এখানে দেখো তাহলে 85 এবং 5 কত হয়? 90, 90 আর 10 কত ভাইয়া বলো দেখি? 100। তার মানে এটা হিসাব মিলে গেছে। তার মানে তোমাকে কোশ্চিনটাকে দেখতে হবে যে কার বই থেকে কোশ্চিনটা আসছে, অথবা তুমি কার বই থেকে লিখতেছো। দুইটাই রাইট অ্যান্সার, দুইটাই রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে যেখানে যে উত্তর পাবা তোমরা লিখে দিবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আসো আমরা এখান থেকে আমরা একটু ক্লিয়ার করে নিই। তাহলে আমরা একটু ক্লিয়ার করে নিলাম। ওকে, এখন আসো, এখন আসো যে এই ভৌত দ্রবণ রূপে এবং কার্বামিনো যৌগ রূপে এবং বাইকার্বনেট যৌগ রূপে আসলে কিভাবে হয়। দেখো প্রথমে হচ্ছে আমাদের, তাহলে বলো প্রথমে হচ্ছে আমাদের এক নম্বর কি ভাইয়া? ভৌত দ্রবণ রূপে। ভৌত দ্রবণ রূপে যদি বলি তাহলে ওই আগের মতো একটা জিনিস আঁকাই নিই আমি। দেখো আগের মতো এই যে এইটা হচ্ছে সেই আমাদের অ্যালভিওলাস, বলো এইটা হচ্ছে অ্যালভিওলাস এবং এইটা হচ্ছে আমাদের বলো, এটা হচ্ছে আমাদের কৈশিক জালিকা, ঠিক আছে? বা কৈশিক নালী, বুঝতে পারছো? তাহলে এদের ক্ষেত্রেও কি হবে দেখো তো, ওই যে আগের মতো হিসাব করো। এদের ক্ষেত্রে যখন তুমি প্রশ্বাসটা নিছো, প্রশ্বাসে কি শুধু শুধু তুমি অক্সিজেনই নিছো, কার্বন ডাই অক্সাইড নেও নাই? হ্যাঁ ভাইয়া নিছো, কার্বন ডাই অক্সাইডও নিছো। কার্বন ডাই অক্সাইড যেটা আছে কি বললাম বলো, কার্বন ডাই অক্সাইড যেটা আছে, কার্বন ডাই অক্সাইডে তুমি কিছু পরিমাণ নিছো, তাহলে এখন এই অ্যালভিওলাসের ভিতরে কি পাবা? অ্যালভিওলাসের ভিতরে কার্বন ডাই অক্সাইড পাবা, কার্বন ডাই অক্সাইড পাবা। এবং এখানে তো কার্বন ডাই অক্সাইড আগে থেকে আছে, তাই না? এখানে আমাদের কৈশিক জালিকা যেটা আছে এখানেও কার্বন ডাই অক্সাইড কিছু পরিমাণ আগে থেকে আছে, সেইটা চাপ এখন আমাদের জানতে হবে। দেখো এর ভিতরে, এর ভিতরে এইখানে আমাদের এই যে এইখানে, এইখানে আমাদের কত থাকে আর এইখানে কত থাকে? দেখো এর ভিতরে হচ্ছে 44, কত পার্সেন্ট ভাইয়া? 44 mmHg, 44 তার মানে 44 মিলিমিটার বারো চাপ বা 44 মিলিমিটার মার্কারি, বুঝতে পারছো? মার্কারি চাপ সেটা কার? অ্যালভিওলাসের ভিতরে। কার ভিতরে ভাইয়া? কার ভিতরে বলো? অ্যালভিওলাসের ভিতরে। অ্যালভি লেখো তোমরা। অ্যালভিওলাসের ভিতরে, অ্যালভিওলাসের ভিতরে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের চাপ। তাহলে অ্যালভিওলাসের ভিতরে কার্বন ডাই অক্সাইডের চাপ কত হইয়া বলো? 44 মিলিমিটার পারদ চাপ, 44 মিলিমিটার পারদ চাপ। ওকে, এবং এই যে আমাদের কৈশিক জালিকা যেটা আছে আগের মতো, আগের জিনিসটা একটু চিন্তা করো পেয়ে যাবা। এইখানে আমাদের কত আছে? এইখানে হচ্ছে আমাদের 40 mmHg, কত আছে ভাইয়া? এখানে আছে আমাদের 40 mmHg। তাহলে এই যে এখানে 44 এবং এখানে পাইলাম আমরা কত? 40 mmHg।
হিসাব করো তো একটু, হিসাব করলে দেখবা আবার ওই আগের মতো হিসাবটা মিলে যাচ্ছে। কেমনে ভাইয়া? ওই যে 44 টু 40 যেটা আছে, 44 টু 40 যেটা আছে, সেখানে একটু হিসাবটা করো, সেখানে একটু হিসাবটা করলে তোমরা পেয়ে যাবা। ওকে, তাহলে বলো, তাহলে আমরা কি পেলাম বলো? 44, আর একটা কি পেলাম বলো বলো দেখি ভাইয়া। আরেকটা পেলাম আমরা হচ্ছে বলো, আরেকটা পাইলাম। ওকে, একটু কালারটা চেঞ্জ করে নেই। তাহলে এটা হচ্ছে 45, হ্যাঁ একটু কারেকশন করে নিই, এটা হচ্ছে 45 মিলিমিটার পারদ চাপ। কত চাপ? 45 মিলিমিটার পারদ চাপ। ওকে, আর এটা হচ্ছে আমাদের 40 মিলিমিটার পারদ চাপ। তাহলে এইখানে দেখো তো, এইখানের ব্যবধানটা, তার মানে একটু যদি হিসাব করো, তাহলে এই যে উপরে যে আছে আমাদের অ্যালভিওলাসের ভিতরে, অ্যালভিওলাসের ভিতরে পারদ চাপ, অ্যালভিওলাসের ভিতরে পারদ চাপ, এবং আমাদের এই যে কৈশিক জালিকার ভিতরে পারদ চাপ যেটা আছে, দেখো তো কোনটা বেশি? এইটা বেশি ভাইয়া। তাহলে বেশি থেকে কমে আসলে কি হবে? ব্যাপন হবে। তাহলে বেশি থেকে কমে আসলে কি হবে ভাইয়া? ব্যাপন হবে। এই যে ব্যাপন হলো, এই যে ব্যাপন হলো, ব্যাপন হওয়ার কারণে কি হবে ভাইয়া? এখানে আরো কিছু কার্বন ডাই অক্সাইড চলে আসবে, আরো কিছু কার্বন ডাই অক্সাইড চলে আসবে। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইডটা কি হবে? এখন এই দিক দিয়ে রক্ত আসতেছে, এখান দিয়ে বের হয়ে চলে যাবে। তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা এইভাবে পরিবহন হবে। এখন কথা হচ্ছে দেখো তো, এই যে কার্বন ডাই অক্সাইড যেটা আছে, এই কার্বন ডাই অক্সাইড যে পরিবহন হচ্ছে, এর মধ্যে ওই যে আমি বলছিলাম ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট? 5%। 5% হচ্ছে ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়ে চলে যাবে। তাহলে এটা কি? এটা আমি আর লিখলাম না, এটা হচ্ছে কৈশিক জালিকার ভিতরে কার্বন ডাই অক্সাইডের চাপ। কৈশিক জালিকার ভিতরে বা কৈশিক জালিকার প্রাচীরে আমাদের কার্বন ডাই অক্সাইডের চাপ কত? 40 মিলিমিটার পারদ চাপ। ঠিক আছে, 40 মিলিমিটার পারদ চাপ। তাহলে এটা যদি বুঝে থাকো, তাহলে একটু এই পাশে দেখো, এটা আমি ক্লিয়ার করে নেই। এখন আসো, যে এই যে ভৌত দ্রবণ রূপে যেটা আছে, ভৌত দ্রবণ রূপে আলটিমেটলি তাহলে কি হইলো? আলটিমেট আমাদের এখানে কি আছে? কার্বন ডাই অক্সাইড। তোমরা জানো, এই যে দেখো, কার্বন ডাই অক্সাইড প্লাস H2O। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা পাবো, এখান থেকে আমরা পাবো H2CO3, মানে কি? বাই কার্বনিক, এখান থেকে আমরা কি পাবো? H2CO3 মানে কি? কার্বনিক অ্যাসিড, তাইলে তোমরা যেটাকে বলো আর কি, হ্যাঁ। তাহলে H2CO3, তাহলে এই যে আমাদের এই পজিশনটা আমরা পাইলাম। ওকে, এখন দেখো তো, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এটা আমরা পাইলাম কই থেকে? এই যে কার্বন ডাই অক্সাইড, আর আমাদের পানি, রক্ত প্লাজমার মধ্যে পানি আছে, সেটা মিলে বিক্রিয়া করলে আমাদের H2CO3 তৈরি করছে। ওকে ফাইন, এটা বুঝছি আমরা। H2CO3 যদি তৈরি করছে, ও ওর মতো থাকুক, ওকে আমরা ডিস্টার্ব না করি। বেসিক্যালি এইখানে এইখানে কি হয়? এইখানে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম খুব কাজে দেয়। কি বললাম ভাইয়া? কার্বনিক অ্যানহাইড্রেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ, এখানে Ca, কার্বনিক অ্যানহাইড্রেজ। বেসিক্যালি আমাদের এই যে রক্ত যেটা আছে, এই যে কৈশিক জালিকা, এই কৈশিক জালিকার ভিতরে কার্বনিক অ্যানহাইড্রেজ বলতে আমাদের যে রক্ত রসটা আছে, বলতে আমাদের এই যে এই দিক দিয়ে যে রক্তটা আছে, এইখানের মধ্যে আমাদের কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের পরিমাণ অনেক কম, যার জন্য আমাদের এই পরিমাণটা মাত্র 5%। বুঝতে পারছো? তাহলে আমরা এটা বুঝে গেছি। এখন আসো, তারপরে আরেকটা কি আছে? কার্বামিনো যৌগরূপে, কার্বামিনো যৌগরূপে। ওকে ফাইন, ও থাকুক ওর মতো করে। তাহলে এখন আসো, কার্বামিনো যৌগরূপে আমরা কি শিখবো? দেখো, কার্বামিনো যৌগরূপে তুমি যদি একটু আসো, কার্বামিনো, কার্বামিনো যৌগরূপে আবার দুইভাবে হইতে পারে। কি কি? একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে কার্বামিনো প্রোটিন, কার্বামিনো প্রোটিন, প্রোটিন, আর একটা হচ্ছে বলো কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো প্রোটিন, আর একটা কি বললাম? কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে এই দুই ভাবে আমাদের কি হইতে পারে? আমাদের এই কার্বন ডাই অক্সাইডটা পরিবহন হইতে পারে। কিভাবে? কার্বামিনো যৌগরূপে। ঠিক আছে, দেখো এই যে কার্বামিনো প্রোটিন, এটাই কই পাইছো তুমি? প্লাজমা প্রোটিনে পাইছো। তার মানে এই কার্বামিনো, তার মানে এখানে আমাদের অ্যামিনের সাথে আমাদের অ্যামিন যেটা আছে, তোমরা জানো প্রোটিনকে ভাঙলে তোমরা অ্যামিনো অ্যাসিড পাবা, তাই না? এবং এখানের সাথে আমাদের যুক্ত আছে কার্বন, মানে কার্বামিনো, ওই জন্য তো আমাদের নামটা হচ্ছে কার্বামিনো প্রোটিন। বুঝো ভালো করে। এখন আসো, যদি আমি তোমাদের বিক্রিয়াটা দেখাই, তাহলে খুব ভালো হবে, তোমরা বুঝবা। দেখো, প্রথমে যদি একটু দেখি, ভেঙে দেখাই। ভেঙে ধরো, এইখানে হচ্ছে আমাদের COOH, ঠিক আছে। আর এইখানে আমাদের হচ্ছে সি, এখানে হচ্ছে আমাদের NH2, NH2, এখানে হচ্ছে আমাদের H, এখানে হচ্ছে আমাদের বলো আর। এখন দেখো, এই পজিশনে এটা পাইছো, এটা কিন্তু আমাদের একটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে আমাদের একটা প্রোটিন। কি বললাম? এটা হচ্ছে আমাদের একটা অ্যামিন, মানে এই যে অ্যামিন যুক্ত আছে, এটা আমাদের, আমরা একটা প্রোটিন বলবো এটাকে, এটা একটা হচ্ছে আমাদের প্রোটিন। ঠিক আছে, এই প্রোটিনের সাথে আমাদের যুক্ত হবে কি প্রোটিন? কার্বামিনো প্রোটিন। কেমনে কার্বামিনো প্রোটিন দেখো একটু। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের একটা কার্বামিনো প্রোটিন।
কার্বামিনো প্রোটিন যেটা আছে, এই কার্বামিনো প্রোটিনটাকে একটু যদি আমি ভেঙে লিখি তাহলে দেখো তো বোঝো কিনা। কার্বামিনো প্রোটিন যেটা আছে, এই কার্বামিনো প্রোটিন, এই NH2 যেটা আছে, এই NH2 কে আমি চাইলে এভাবে লিখতে পারি কিনা দেখো তো। আমি লিখলাম COOH, এখানে লিখলাম সি, এখানে লিখলাম হাইড্রোজেন, এখানে লিখলাম আমি আর, এখানে আমি লিখলাম এই যে এন, এই পাশে দিয়ে আমি লিখলাম একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে এখানে লিখলাম হাইড্রোজেন। দেখো তো আমাদের নাইট্রোজেনের 3টা যোজনী পূর্ণ হয়ে গেছে এবং আমাদের এইখানে যে ব্যাপারটা আছে হাইড্রোজেনও আমাদের 2টা করে আছে। ফাইন। আমরা এর সাথে কাকে দিব ভাইয়া? আমাদের বেসিক্যালি কার পরিবহন করতেছি? অক্সিজেনের পরিবহন করতেছি। তাহলে অক্সিজেন যুক্ত করে দেবো। তাহলে এর সাথে আমাদের কি হবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত। তাহলে এর ক্ষেত্রে এই কার্বন ডাই অক্সাইডটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে কেমনে লেখা যায়? দেখো কার্বন ডাই অক্সাইডটাকে যদি ভেঙে লিখি আমি, তাহলে আমি কি এখানে লিখতে পারি? আমি কি এখানে লিখতে পারি? দেখো তো একটু বোঝো কিনা, যে আমি এখানে COO লিখতে পারি, মানে একটা কার্বন 2টা অক্সিজেন। এখানেও তো তাই বলছে, একটা কার্বন 2টা অক্সিজেন। তাহলে যদি আমি এইখানে নিয়ে আসি, এখানে যোগ করে দেই কাকে যোগ করব? COO কে যোগ করি, তাহলে আলটিমেট কেমন হবে আকারটা? একটু আসো উপরে। আলটিমেট আকারটা কেমন হবে? আবার আসো, দেখো COOH, এখানে হবে সি, এখানে হবে আমাদের এইচ, নিচে হচ্ছে আর, এখানে হচ্ছে আমাদের এই যে এন দুপাশে একটা সে পাশে একটা আছে, তাই না? এই যে একটা, এই যে সিওও যেটা আছে, এইটাকে আমি এর সাথে যুক্ত করে দিলাম। সিওও এইটাকে আমি এর সাথে যুক্ত করে দিলাম, তাহলে কি হবে ভাইয়া? COOH, আর নিচে আমাদের থাকবে এইচ। এইটাকেই বলা হচ্ছে কার্বামিনো প্রোটিন। কি বলা হচ্ছে ভাইয়া? কার্বামিনো প্রোটিন। ঠিক আছে। তাহলে এই কার্বামিনো প্রোটিন রূপে আমাদের কি হচ্ছে ভাইয়া? কার্বন ডাই অক্সাইডটা পরিবহন হচ্ছে। বুঝছো? কার্বামিনো প্রোটিন রূপে কার্বন ডাই অক্সাইডটা পরিবহন হচ্ছে। আরেকটা কি? কার্বামিনো হিমোগ্লোবিন। সেখানে কোনো কথাই নেই ভাইয়া, কার্বামিনো হিমোগ্লোবিনে কোনো কথাই নেই। আর কি আছে? কার্বামিনো হিমোগ্লোবিনে জাস্ট খালি এখানে এইচবি হবে, এখানে এইচবি হবে, মানে হিমোগ্লোবিনটা যুক্ত করে দিবা। আর বাদ বাকি যা আছে সব ঠিক রাখবা। বাদ বাকি যা আছে কি বলো, সব ঠিক রাখবা। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে নিয়ে আসলাম, এটা আমি নিয়ে আসলাম, এটাকে তুমি এইভাবে যদি না লিখতে চাও তাহলে তুমি কিভাবে লিখবা? ওকে, তুমি কিভাবে লিখবে? দেখো এই পুরাটাকেই তুমি লিখতে পারো প্রোটিন, প্রোটিন লিখতে পারো। ঠিক আছে। প্রোটিনের সাথে তোমার কি আছে? NH2 যুক্ত আছে, এই যে NH2 যুক্ত আছে, তার সাথে তোমার কে যুক্ত থাকবে? কার্বন ডাই অক্সাইড। এখন এইটা তোমার বিক্রিয়া দিতে হবে, তাই না? এটার বিক্রিয়া তুমি কি পাবো? পরীক্ষার হলে ধরো তুমি লিখবা, এটার বিক্রিয়া তুমি কি পাইলা? দেখো এই যে পিআর আমি ঠিক রাখলাম, এই যে NH2 যেটা আছে, তুমি আগের মতো করে একটু ভাঙো তো, দেখো তো। এই যে এখানে আছে, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, তার সাথে আমাদের কি সিও যুক্ত করতে হবে। তাহলে আমি এটাকে একটু ক্লিন করে নেই, দেখো এই যে এটাকে একটু ক্লিন করলাম। ক্লিন করার পর এই যে এই COOH, এটা হয় কিনা আলটিমেট? তাহলে এটাই তো সেই আমাদের কার্বামিনো প্রোটিন, এটাই তো আমাদের সেই কার্বামিনো প্রোটিন। বুঝতে পারছো? আর যদি বলে কার্বামিনো হিমোগ্লোবিন, তাহলে এই কার্বামিনো হিমোগ্লোবিন যেটা আছে এখানে কি হবে দেখো। এখানে হচ্ছে আমাদের আর কিছুই না, এখানে হচ্ছে আমাদের এই প্রোটিনের জায়গায় শুধুমাত্র যুক্ত হবে এইচবি। প্রোটিনের সাথে যুক্ত হবে এইচবি, ওইটারই নাম হয়ে যাবে কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে এই দুইটা যৌগ রূপে আমাদের কি হয় ভাইয়া? এই কার্বামিনো যৌগ রূপে পরিবর্তিত হয়, মানে কার্বন ডাই অক্সাইডটা কি হয়? পরিবহন হয়। তাহলে আই হোপ তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। ক্লিয়ার? যদি এই ব্যাপারটা বুঝতে পারো তাহলে আমাদের এটা গেল। এখন আসো, তাহলে আমাদের মোটামুটি দুইটা শেষ। এখন চলো আমরা তাহলে এটা ক্লিন করে নিই। এটা ক্লিন করে নিয়ে আমরা তাহলে পরবর্তী যেটা আছে পরবর্তীতে চলে যাই। দেখো এই যে কার্বামিনো হিমোগ্লোবিন বললাম না, তাহলে এটাতে কত পার্সেন্ট বলছিলাম বলো তো ভাইয়া? 27%। এই 27%-এর মধ্যে মনে রাখবা, গাজী আজমল স্যার একটা জিনিস লিখছে। কি ভাইয়া? কার্বামিনো যৌগরূপে মোট যাচ্ছে 27%। এই 27%-এর মধ্যে যখন প্রতি 100 মিলিতে হিসাব করবা, প্রতি 100 ml হিসাব করবা, তখন হচ্ছে তিন তিন মিলি হচ্ছে আমাদের যায়। 100 ml এর মধ্যে, 100 ml রক্তের মধ্যে আমাদের 3 মিলি, 3 ml রক্ত হচ্ছে আমাদের কার্বামিনো হিমোগ্লোবিন যৌগরূপে যায়। এই 3 ml এর মধ্যে কার্বামিনো প্রোটিন যেটা আছে, কার্বামিনো প্রোটিন যায় এক, কার্বামিনো প্রোটিন যায় এক, এক যায় কার্বামিনো প্রোটিন, এবং বাকি 2 যায় কার্বামিনো হিমোগ্লোবিন। মনে থাকবে, বাকি 2 যায় কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে দেখো এই যে এখানের মধ্যে আমাদের 100 ml, প্রতি 100 ml রক্ত যেটা আছে, 100 ml রক্তে আমাদের কত যাচ্ছে ভাই? 3 ml। 3 ml রক্ত হচ্ছে, 3 ml কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের যাচ্ছে কিভাবে? কার্বামিনো যৌগরূপে। সেই কার্বামিনো যৌগরূপের মধ্যে এই এক যাচ্ছে হচ্ছে আমাদের কার্বামিনো প্রোটিন, এবং এই দুই হচ্ছে ওই 3-এর মধ্যে, ওই 2 হচ্ছে আমাদের কার্বামিনো হিমোগ্লোবিন। ওকে ফাইন। তাহলে আমরা এটা বুঝে গেছি। যদি বুঝে গেছি তাহলে আসো আমরা এখন পরবর্তীতে চলে আসি। এখন দেখো তো, এই যে আমরা দুইটা শেষ করে ফেলছি, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে
আর একটা কি বলো, কার্বামিনো যৌগরূপে। এখন একটা আমাদের আছে বাইকার্বনেট রূপে, বাইকার্বনেট যৌগরূপে, তাই না? তাহলে বাইকার্বনেট যৌগরূপে যেটা আছে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে বুঝতে হবে। দেখো প্রথমত, প্রথমত এইখানে আসো, এই যে এই জায়গাটা একটু ভালো করে দেখো। লিও, সরো 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 সরো। ওকে। বিড়াল আছে না তোমাদের, জুনায়েদ ভাইয়াদের বাসায় কিন্তু একটা বিড়াল আছে, ওর নাম হচ্ছে লিও, হ্যাঁ। ও পায়ের কাছে আসছিল, ওকে একটু তাড়াই দিলাম। ক্লাস নিচ্ছি তো, তাহলে আবার তোমাদের ডিস্টার্ব হয়ে যায়। এখন দেখো, তাহলে একটা পাইলাম আমাদের বাইকার্বনেট যৌগরূপে। এখন আসো এই বাইকার্বনেট যৌগরূপে যেটা আছে 3 নাম্বার, এটা থেকে আমি বুঝবো। দেখো এই যে আমরা আগের ফরম্যাটটা একটু আসি, এটাকে একটু আমি ক্লিন করে নিই, হ্যাঁ। এটা একটু ক্লিন করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই যে বাইকার্বনেট যৌগরূপে কেমনে জিনিসটা বুঝবো, দেখো বাইকার্বনেট যৌগরূপে কিভাবে জিনিসটা বুঝবো। ওই যে আমি একটু আগের জিনিস আঁকা নেই, তাহলে দেখো তো এইটা হচ্ছে আমাদের সেই অ্যালভিউলাস। আমি অমনে একটু একটু ইয়া করে আঁকাচ্ছি, ছোট করে আঁকাচ্ছি যেন আমাদের জায়গাটা ধরে। আর এইটা হচ্ছে আমাদের বলো কৈশিক জালিকা, এটা হচ্ছে আমাদের কৈশিক জালিকা, তাই না? তাহলে এইখানে আমাদের ছিল কার্বন ডাই অক্সাইডের একটা চাপ ছিল, এখানেও একটা ছিল, এখানে একটা ছিল। এখন দেখো তো এই যে আমাদের দুইটা ভৌত দ্রবণ এবং কার্বনিক যৌগরূপে দুইটা হয়ে গেছে, বাকি আছে কে? বাইকার্বনেট যৌগরূপে। তাহলে বাইকার্বনেট যৌগরূপে আমরা কেমনে শিখবো? দেখো এর ভিতরে আমাদের লোহিত রক্তকণিকা আছে না, এর ভিতরে আমাদের লোহিত রক্তকণিকা আছে, এগুলান ধরো সেই লোহিত রক্তকণিকা। এগুলো হচ্ছে সেই লোহিত রক্তকণিকা, ওকে। তাহলে এই লোহিত রক্তকণিকা যেটা আছে, এই লোহিত রক্তকণিকাকে আমি একটু জুম করে নিয়ে আসি বাইরে, তাহলে তোমরা বুঝতে সুবিধা পাবা। দেখো এই লোহিত রক্তকণিকাটা আমি এই পাশ থেকে জুম করে নিয়ে আসছি। জুম করে যদি নিয়ে আসি, তাহলে দেখো এইটাই হচ্ছে সেই, ধরো এইটাই হচ্ছে একটা লোহিত রক্তকণিকা, ওকে। তাহলে এইটা হচ্ছে একটা কি বলো, লোহিত রক্তকণিকা বা আরবিসি। লোহিত রক্তকণিকা বা আরবিসি, এটা হচ্ছে একটা লোহিত রক্তকণিকা বা আরবিসি, ওকে। এটা হচ্ছে একটা লোহিত রক্তকণিকা বা আরবিসি। এই আরবিসি এর ভিতরে আসলে কাহিনীটা কি ঘটে একটু বুঝতে হবে, দেখো। তাহলে প্রথমে আমাদের ভৌত দ্রবণ রূপে কি হবে গেছিল একটু মনে করো। ভৌত দ্রবণ রূপে আমাদের কার্বন ডাই অক্সাইড এর কার সাথে মিলিত হয়েছিল, পানি তৈরি করছিল কি H2CO3, H2CO3। তাহলে এই যে এই জিনিসটা আমাদের এখানে কাজ করছিল একটা এনজাইম যার নাম হচ্ছে কার্বনিক এনহাইড্রেস। সেইটা আমাদের কোথায় ছিল বলো? এই কৈশিক জালিকা, যে রক্তরসটা, এই কৈশিক জালিকার ভিতরে যে রক্তরসটা আছে বা রক্তটা আছে, সেইখানে কম ছিল। কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখো, এই এই আরবিসি যে আছে, এই আরবিসির ভিতরে সি এর পরিমাণ অনেক বেশি। সি এর পরিমাণ অনেক বেশি মানে কি, কার্বনিক এনহাইড্রেজের পরিমাণ অনেক বেশি, যার জন্য এখানে এই বিক্রিয়াটা খুব ভালোভাবে হবে। তাহলে যদি আমি আবারও দেখাই, এখানে দেখো এই যে, তাহলে আবারও আমাদের আছে CO2, এখানে আমাদের কে আসবে বলো? এখানে আসবে আমাদের H2O। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো হচ্ছে H2CO3। এখানে কি প্রচুর পরিমাণে কার্বনিক এনহাইড্রোজেন কাজে লাগবে, ঠিক আছে। তাহলে কি পেলাম বলো? H2CO3 পাইছি কিনা বলো? এই H2CO3 যেটা আছে, এইটাকে যদি তুমি একটু নিয়ে আসো, দেখো তো নিচে, এটাকে একটু যদি নিচে নিয়ে আসি, তাহলে এখান থেকে তোমরা কি পাবা বলো তো দেখি? একটা তুমি প্রোটন আয়ন পাবা, এবং একটা পাবা হচ্ছে কি বলো, কার্বনেট, কার্বনেট আয়ন, তাই না? তাহলে একটা প্রোটন আয়ন পাইছি, একটা কার্বনেট আয়ন পাইছি। এখন এই দুইটা বুঝছো কিনা বলো তো দেখি? এই দুইটা যদি বুঝো, দেখো এই যে প্রোটন আয়ন যে আছে, এই প্রোটন আয়ন মহাশয়কে আমরা একটু সাইড করি, এই প্রোটন আয়ন মহাশয়কে একটু নিচে নিয়ে আসি। এই প্রোটনটা আছে যেটা, এই প্রোটনটা পরবর্তীতে এইচবি বলতে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে এইচবিবি, মানে এটাকে বলা হচ্ছে হিমোগ্লোবিনিক অ্যাসিড, হিমোগ্লোবিনিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এটার কাহিনী শেষ। এখন বাকি থাকলো আমাদের কার্বনেট আয়নটা, বাকি থাকলো আমাদের কি বলো, কার্বনেট আয়নটা। এখন এই কার্বনেট আয়ন বুঝতে গেলে কয়টা জিনিস বুঝতে হবে। দেখো প্রথমত একটা কোষের বা একটা, এই যে এটা একটা কোষ না, এটা একটা কোষ না, তাহলে কোষের ভিতরে ভিতরে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি, এবং কোষের বাহিরে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি। কি কি বললাম? দুইটা ওয়ার্ড ভালো করে মনে রাখো। কোষের ভিতরে, যে কোনো কোষের ভেতরে কার পরিমাণ ভাইয়া? পটাশিয়াম আয়নের পরিমাণ বেশি, এবং এবং কোষের বাহিরে বাহিরে সোডিয়াম আয়নের পরিমাণ অনেক বেশি। তাহলে কোষের ভিতরে পটাশিয়াম, কোষের বাহিরে সোডিয়াম, ঠিক আছে। তাহলে এই যে পটাশিয়াম এবং সোডিয়াম, এই পটাশিয়াম এবং সোডিয়ামকে এখন আমরা দিয়ে দেবো, এই যে এইখানে মহাশয়কে নিয়ে আসো, এই মহাশয়কে তুমি নিয়ে আসো। দেখো এটা আমি ক্লিন করে দেই। এই মহাশয়কে, আমাদের এখানে আছে আমাদের কার্বনেট আয়ন। তাহলে এই কার্বনেট আয়ন যেটা আছে, এই কার্বনেট আয়ন এ কার সাথে, কোষের ভিতরে কার সাথে? পটাশিয়ামের সাথে। এই যে পটাশিয়াম প্লাসের সাথে আমাদের বিক্রিয়া দিল। এটা থেকে আমরা কি পাবো? এটা থেকে আমরা পাবো কি বলো?
আচ্ছা এখানে এইখানে একটু একটু দেখো, এখানে একটু কারেকশন তোমরা একটু বলে দিবা না? এখানে আরেকটা এইচ কই গেল? এই এইচ, ঠিক আছে, এখানে আরেকটা এইচ ছিল, হ্যাঁ। তাহলে এই যে, ওকে, এই যে দেখো এখানে আমাদের তাহলে একটা এইচ আছে, তাই না? এই সিও3 যেটা আছে বাইকার্বনেট আয়ন, এটা হচ্ছে বাইকার্বনেট আয়ন, তাই না? এই বাইকার্বনেট আয়ন যেটা আছে, এই বাইকার্বনেট আয়ন কার সাথে মিশে গেল? আমাদের পটাশিয়াম আয়নের সাথে মিশে গেল। এখন এদের বিক্রিয়া কি পাবা তুমি? দেখো তো, কে কে এইচ সিও থ্রি। দেখো তুমি এটা পাবা কিনা? কে এইচ সিও3, যেটাকে তোমরা বলো পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট। তাহলে এই যে কোষের ভিতরে তুমি পেয়ে গেছো, সারা জীবন পড়ছো ভাইয়া কোষের ভিতরে আমাদের পটাশিয়াম বাইকার্বনেট রূপে কি হয়, কি হয়, কার্বন ডাই অক্সাইড পরিবহন হয়, আজকে শিখে নিলা। এবং কোষের বাহিরে কি হয় দেখো, এই যে আমাদের ওই আবার ওই ওই মহাশয়কে নিয়ে আসো, আবার হচ্ছে আমাদের কি, এইচ সিও3 মাইনাস, এ কার সাথে যাবে? এবার যাবে কার সাথে বলো? এই যে আমাদের এই মহাশয়ের সাথে, কার সাথে? সোডিয়াম। এই যে সোডিয়াম, সোডিয়াম। এখন এদের বিক্রিয়া আমরা কি পাবো? এখন তুমি হিসাব করো, সোডিয়াম বাই কার্বনেট, সোডিয়াম বাই কার্বনেট। তাহলে কোষের বাহিরে আছে সোডিয়াম বাই কার্বনেট, তাহলে আমরা পাইলাম যে কোষের ভিতরে যাচ্ছে পটাশিয়াম বাই কার্বনেট এবং সোডিয়াম বাই কার্বনেট। এজন্যই তো এর নাম দেয়া হয়েছে এখানে বাইকার্বনেট যৌগরূপে, বাইকার্বনেট যৌগরূপে। তাহলে আই হোপ তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। ফাইন। তাহলে আর এই মোটামুটি জিনিসগুলো মাথায় রাখলে এখান থেকে হয়ে যাবে। বেসিক্যালি কিন্তু তোমাদের শেষ হয়ে গেছে। তাহলে বলো, তোমরা আমাকে জানাবে অবশ্যই তোমাদের ক্লাসটা কেমন লাগলো এবং কতটুকু ভালো লাগলো, হ্যাঁ। তাহলে ওকে, সবাই ভালো থাকবা, দেখা হবে আবারও, হ্যাঁ। আসসালামু আলাইকুম।